কাল পবিত্র ঈদুল আজহা ঈদের জামাতের জন্য প্রস্তুত সারা দেশের ঈদগাহ ময়দান। ঐতিহাসিক শোলাকিয়া মাঠ ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা। ঈদযাত্রা শেষ দিনে ভোগান্তি ছাড়াই চলছে ট্রেন। মহাসড়কগুলোর বেশিরভাগই অনেকটাই ফাঁকা, কোথাও কোথাও বাড়তি ভাড়ার অভিযোগ। কোরবানির পশুর চামড়া সংগ্রহ করতে পুরোপুরি প্রস্তুত সাভারের চামড়া শিল্প নগরী। মজুত রাখা হয়েছে পর্যাপ্ত কেমিক্যাল আর লবণ। ঈদের টানা ছুটিতে ব্যাংক বন্ধ। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরও টাকা নেই বেশিরভাগ এটিএম বুথে। চরম ভোগান্তিতে গ্রাহকরা। পরনির্ভরশীলতার কারণে মিয়ানমার ইস্যুতে সরকার নীরব, বললেন ফখরুল। না জেনে কথা বলা বিএনপির অভ্যাস, মত ওবায়দুল কাদের। দেশ জনপদ সংবাদে দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি অরিন ইশরাত। ঈদুল আজহার নামাজ আদায়ে প্রস্তুত সারা দেশের ঈদগাহ। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি ময়দানগুলোতে মুসল্লিদের জন্য রাখা হয়েছে বিভিন্ন সুবিধা। সেই সঙ্গে নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। দায়িত্বে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে বিভাগীয় শহরে ঈদগাহে ব্যবস্থা রাখা হয়েছে একাধিক জামায়াতের। সহকর্মীদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন টুম্পা আফরোজ। ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুত সারা দেশের ঈদগাহ। এসব ময়দানে জামাতে একযোগে নামাজ আদায় করবেন কোটি কোটি মুসল্লি। চট্টগ্রামে ঈদের প্রথম জামাত সকাল 7:30টায় জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দানে। এজন্য পুরোপুরি প্রস্তুত এই ঈদগাহ ময়দান। মুসল্লিদের নামাজের সুবিধার্থে পর্যাপ্ত ফ্যান আর সামিয়ানার ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তায় থাকছে সিসিটিভি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজশাহীর হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। বৃষ্টি হলে বিকল্প ব্যবস্থায় শাহ মখদুম দরগা মসজিদে হবে জামাত। এছাড়া নগরীর সাহেব বাজার 0 পয়েন্টে সকাল 8টায়, টিকাপাড়া ঈদগাহে সকাল 7টায় ও 8টায় হবে ঈদ জামাত। সেখানে মুসল্লিরা নামাজ পড়বেন। আমরা এখন যেখানে দাঁড়িয়েছি এটি কেন্দ্রীয় ঈদগাহ, তার সেই বিভাগের। তো এখানে 7:30টায় ঈদ জামাত শুরু হবে। তো সেই উপলক্ষে আমরা এই জায়গাটা ভিজিট করতে এসেছি। এখানে যে নিরাপত্তা ব্যবস্থাপনা আছে সেটি বেশ ভালো, নিরাপত্তা ব্যবস্থাপনা ভালো। ময়মনসিংহ জেলার প্রায় 2500 স্থানে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রধান জামাত সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে নগরীর কাচিঝুলির আঞ্জুমান ঈদগাহ মাঠে। ঈদের জামাত ঘিরে নগরীতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বরিশালে ঈদের প্রধান জামাত সকাল 8টায় হবে নগরীর বান্থ রোডস্থ হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে। সিটি কর্পোরেশন এরই মধ্যে শেষ করেছে সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। ঈদগাহ জুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ ময়দানে হবে ঈদের প্রধান জামাত। নামাজ শুরু হবে সকাল 8:30টায়। তবে বৃষ্টি হলে জামাতের জন্য বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে মডেল মসজিদে। জামাত ঘিরে নগরী জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদুল আজহার নামাজ আদায়ে প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। এবারে ঈদগাহ ময়দানে 3 লাখের বেশি মুসল্লি আদায় করবেন ঈদের নামাজ। সেই লক্ষ্যে নিরাপত্তা নিশ্চিতে রাখা হয়েছে 2 প্লাটুন বিজিবি সহ 4 স্তরের নিরাপত্তা। সহকর্মী টিটু দাসের তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। বারো ভূঁইয়াদের অন্যতম প্রতাপশালী ইশাখার 16তম বংশধর দেওয়ান মান্নান দাদ খাঁ 1950 সালে শোলাকিয়া ঈদগাহটি ওয়াকফ করেন। তারও 200 বছর আগে থেকে শোলাকিয়া মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে বলে উল্লেখ আছে ওই ওয়াকফ দলিলে। 1828 সালে ঈদুল ফিতরের বড় জামাতে এ মাঠে প্রথম 1,25,000 মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে এ মাঠের নাম হয় শোয়ালাখিয়া, যা এখন শোলাকিয়া নামে পরিচিত। তারপর থেকে প্রতি বছর শোলাকিয়া ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু করোনা মহামারীতে 2 বছর ঈদের জামাত না হলেও গত ঈদুল ফিতরে এ ঈদগাহে নামাজ আদায় করেন প্রায় 3.5 লাখ মুসল্লি। এরই মধ্যে সম্পন্ন হয়েছে ঈদুল আজহার সব প্রস্তুতি। সকাল 10টায় শুরু হবে ঈদের জামাত। লাখো মুসল্লির সাথে নামাজ আদায় করতে পারবেন বলে আনন্দিত স্থানীয়রা। যেহেতু বেশি মানুষের সমাগম, সেই হিসেবে আমরা এখানে আমরা আশা করি যে আমাদের নামাজটা কবুল হবে। প্রতি বছর সারা দেশ থেকে লক্ষ লক্ষ মুসল্লি এখানে নামাজ পড়তে আসেন, সেটা একটা বিরাট অন্য ধরনের ভালো লাগার অনুভূতি।
নিরাপত্তা নিশ্চিতে মাঠে কাজ করবে পুলিশ, র্যাব ও বিজিবি। নামাজ আদায় করেন তারা যাতে এখানে এসে আবার নির্বিঘ্নে নিরাপদে তার বাড়ি ফিরতে পারেন, সেই প্ল্যান আমাদের রয়েছে। বাইনোকুলার দিয়ে আমাদের অস্ত্র থেকে চারপাশ দেখা হবে, স্নাইপার এক্সপার্ট তাদেরকে ব্যবহার করে আমরা সার্বিক নিরাপত্তায় মাঠের আশপাশের নিরাপত্তা নিশ্চিত করব। মুসল্লিদের জন্য প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াতের জন্য স্পেশাল দুটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। শারীরিক কোনো সমস্যা হয় এখানে মেডিকেল ক্যাম্প থাকবে, কয়েকটা অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাই থাকবে, আর ফায়ার সার্ভিসের লোকজন এখানে কাজ করবে। দুইটা ট্রেন, বিশেষ ট্রেন আমাদের কিশোরগঞ্জের উদ্দেশ্যে আসবে। এবার ১৯৭তম ঈদ জামাতের ইমামতি করবেন মাওলানা হিফজুর রহমান খান। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাত পোহালেই ঈদ, তাই প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে শেষ সময়ে যে যার মতো ছুটছেন বাড়ির পথে। শেষ দিনে বেশিরভাগ মহাসড়কে ঈদযাত্রা স্বস্তিদায়ক হলেও বঙ্গবন্ধু সেতুর পূর্ববার থেকে টাঙ্গাইলের কালীহাতির পৌলি পর্যন্ত ১৭ কিলোমিটার এলাকায় দেখা দেয় তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এদিকে যানবাহন কম থাকায় দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে বাস শ্রমিকদের বিরুদ্ধে। সহকর্মীদের তথ্যচিত্রে টুম্পা আফরোজার ডেস্ক রিপোর্ট। রাত পোহালেই ঈদ, তাই শেষ দিনে যে যার মতো ছুটছেন বাড়ির পথে। মহাসড়কগুলোতে বাসের চাপ কম থাকলেও ছোট বড় যানবাহনে বাড়ি যাচ্ছেন অনেকে। গাজীপুরের মহাসড়ক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এবার কয়েক দফায় পোশাক কারখানা ছুটি হওয়ায় মহাসড়কে যানজট পরিস্থিতি ছিল সহনীয়। অধিকাংশ যাত্রী গতরাতে রাজধানী ছাড়াই সকাল থেকে চন্দ্রামোড়ে ছিল না তেমন গাড়ির চাপ। কিছু চালকের যত্রতত্র পার্কিংয়ে মাঝে মাঝে জটলা তৈরি হলেও ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক। ভিড়টা কম হয়েছে, এই জন্য পরিবার নিয়ে স্বস্তিতে যাওয়ার জন্য। রাস্তাঘাট ফাঁকা, একদম রাস্তায় কোনো যাত্রীঘাট নেই, রাস্তাঘাট কোনো যানজট নাই। কম হবে দেখে এই জন্য আমরা 4 জন আজকে যাইতেছি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, ঢাকা ময়মনসিংহ সড়কের চান্দনা, চৌরাস্তা সহ গাজীপুরের স্টেশনগুলোতে শেষ সময়ে বাড়ি যেতে ভিড় দেখা গেছে। বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থেকে কালীহাতির পৌলি পর্যন্ত ১৭ কিলোমিটার এলাকায় দেখা যায় তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। গাড়ির একটু যানজট বেশি, তারপরে গাড়ির মধ্যে সিট পাইতেছি না, গাড়ির জন্য অপেক্ষা করতেছি। লেট করে গেলাম, শুক্রবারে বন্ধ আছিল, তা বাদেও মনে করেন আজও যানজট। এই যে বাচ্চা পোলাপান নিয়ে এখন আজকে যাইতেছে। এদিকে যাত্রীদের অভিযোগ, যানবাহন কম থাকার সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করছে পরিবহন শ্রমিকরা। চাহিদা মতো ভাড়া মেটাতে না পেরে অনেকেই খোলা ট্রাক, পিকআপ ও বাসের ছাদে ঝুঁকি নিয়েই করছেন ঈদযাত্রা। ঢাকা আরিচা মহাসড়কের সাভারের নবীনগর বাসস্ট্যান্ড কাউন্টারগুলোতে যাত্রীদের তেমন চাপ না থাকলেও দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। এদিকে গত দুদিনের তুলনায় চাপ কমেছে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায়। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার পদ্মা সেতু দিয়ে ঈদযাত্রার শেষ দিনেও বাড়ি ফিরছে দক্ষিণ পশ্চিমবঙ্গের মানুষ। এ রুটে কোনো যানজট না থাকায় স্বস্তিদায়ক তাদের ঈদযাত্রা। দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি মহাসড়কে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে অনেকেই ফিরছেন বাড়ি। কেউ আবার খোলা ট্রাককেই বেছে নিচ্ছেন গন্তব্যে পৌঁছাতে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাত পোহালে পবিত্র ঈদ উল আজহা। শেষ মুহূর্তে জমজমাট বেচাকেনা চলছে সারা দেশের পশুর হাটগুলোতে। ক্রেতাদের অভিযোগ, হাটে পর্যাপ্ত গরু থাকলেও দাম ছাড়ছে না বিক্রেতারা। যদিও বিক্রেতারা বলছেন শেষ মুহূর্তে লোকসানেই গরু ছেড়ে দিচ্ছেন তারা। সহকর্মীদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কানায় কানায় পণ্য, কোরবানির পশুর হাট, ক্রেতা বিক্রেতাদের হাকডাকে সরগরম হাট। শেষ মুহূর্তে দর কষাকষির সাথে চলছে বেচা কেনাও। শেষ সময়েও উত্তরবঙ্গ থেকে ট্রাক, পিকআপ ভ্যানে হাটগুলোতে আসে পশু। এতদিন যারা হাটে হাটে ঘুরেছেন তারা এখন শেষ মুহূর্তে দর কষাকষি করে বাজেটের মধ্যে পছন্দের পশু নিয়ে ফিরছেন বাড়ি। বিক্রেতারাও আর ধরে রাখছেন না পশু, সামান্য লাভেই ছেড়ে দিচ্ছেন গরু। শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়ায় পশুর হাটগুলো সরগরম ক্রেতা বিক্রেতাদের পদচারণায়। জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় 100 স্থানে বসেছে পশুর হাট। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে এসব হাটে কেনা বেচা। ক্রেতারা বলছেন এবার ছোট মাঝারি ধরনের গরুর দাম বেশি। সব ধরনের গরু ছিল, কিন্তু কাস্টমারের চাহিদা ছোট গরু এবং মাঝারি গরুতে প্রচুর। বড় গরুর বাজারটা একটু নরম। এখন পর্যন্ত বাজারে গরু
আছে মোটামুটি, তবে ক্রেতাদের সমাগম কম, কারণ দাম অনেক চড়া। ছোট করে দাম বেশি, এই জন্য গরু মানে ইয়ে করতে পারতেছি না এখনো। বগুড়াতেও শেষ সময়ে জমে উঠেছে পশুর হাট। সদরের সাবগ্রাম হাটে দেখা যায় ছোট বড় এবং মাঝারি গরুর ব্যাপক আমদানি। এবার চাহিদার তুলনায় সরবরাহ বেশি হয়, গরুর দাম ক্রেতাদের নাগালেই। গতবারের তুলনায় স্বাভাবিক ধরেন 10-15 হাজার টাকা বেশি এরকম গরু সব ধরনের ছোট বড় সব ধরনের গরু আছে, দেখতেছি, দেখে এখন সামর্থ্যের মধ্যে নিব। আমি যদি সুন্দর মতো একটা দাম পাই তাহলে আমার মনটাও জুড়ে যাবো, আমি খুশি মনে তাকে দিয়ে দেবো। বন্দরনগরী চট্টগ্রামে এবার স্থায়ী অস্থায়ী মিলিয়ে 10টি কোরবানির পশুর হাটে জমে উঠেছে বেচা বিক্রি। ক্রেতারা গরুর দাম বেশি হাঁকানোর অভিযোগ করলেও বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বাড়ায় বাজার কিছুটা চড়া। আমরা এই মুহূর্তে ভালো পাইছি, এদিকের পরিবেশও খুব সুন্দর ভালো। আমরা তো 12 মাস ব্যবসা করি, আমরা সেরকম ধরে রাখি না কোরবানির জিনিস, এটা আল্লাহর রহমতে আমরা 1000-2000 টাকা লাভ হলে ছাড় দিই। তো আমাদের এখানে পুলিশ, ব্যাংক, বুথ সব আছে। এদিকে ক্রেতা বিক্রেতা নিরাপত্তায় হাটে পুলিশ মোতায়েনের পাশাপাশি রয়েছে সিসি ক্যামেরা, সেই সাথে জাল টাকা শনাক্তের বুথ। সার্বিকভাবে আমাদের গৃহীত নিরাপত্তা এবং যারা স্টেক হোল্ডার আছেন তাদের যে অংশগ্রহণ সহযোগিতার মধ্য দিয়ে আমরা এই পর্যন্ত ভালোভাবে এগিয়ে আসছি, আশা করছি। সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের হাটগুলোতে চলে জমজমাট বেচাকেনা। এবার অধিকাংশ ক্রেতারাই খুঁজছেন মাঝারি আকারের গরু, তবে ভারতীয় গরু বেশি না আসায় দাম বেশ চড়া বলছেন ক্রেতা বিক্রেতারা। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। শেষ মুহূর্তে জমজমাট কোরবানির পশুর হাটগুলো। সবশেষ পরিস্থিতি জানাতে বরিশাল থেকে শফিক মুন্সি, বগুড়া থেকে সঞ্জু রায় ও বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। প্রথমে যাচ্ছি শফিক মুন্সির কাছে। শফিক, কেমন দেখছেন পশুর হাটের পরিস্থিতি, বেচা কেনা কেমন চলছে? আসলে যেমনটি বলছিলেন, আজ শেষ দিনে এসে বরিশাল শহরের যেই হাটগুলো আছে সেই হাটগুলোতে কিন্তু আমরা দেখেছি যে ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই বিগত কয়েকদিন ক্রেতা সমাগম একটু কম থাকলেও কিন্তু আজ বেশি হওয়ার কারণ এটাই যে মোটামুটি বেশিরভাগ ক্রেতারা কিন্তু আজকে আসলে তারা তাদের যে পশু সেটা কিনবে, কারণ এই কয়দিন কিন্তু তারা কেনেনি গরুটি বা তার পশুটি নিয়ে আসলে রক্ষণাবেক্ষণ করার মতো অবস্থা কিন্তু শহরে তেমন একটা ছিল না। একই সাথে যে ক্রেতারা তারা হয়তো বা দূর দূরান্ত থেকে তাদের কর্মক্ষেত্র থেকে ছুটি নিয়ে তারা দেশে ফিরেছে, তারা কিন্তু মোটামুটি আজ এই হাটগুলোয় ভিড় করছে। আমরা এখন আছি রূপাতলী 24 নং ওয়ার্ডের যে অস্থায়ী হাট, সেই হাট থেকে আমরা এখন এই হাটের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে একটু কথা বলবো যে আপনারা কদিন পর্যন্ত আপনাদের হাটটি চালাবেন এবং সর্বশেষ পরিস্থিতি কেমন, বেচা কেনা কেমন? আসলে এই হাটটি অনেক পুরনো হাট, 24 নম্বরের রূপাতলীতে অস্থায়ী হাট। মূলত এই হাটটা 3 দিন চলে। আমরা গতকালকে এবং আজকে মোটামুটি যে বেচা কিনা হয়েছে মোটামুটি একটু সারা পেয়েছি। আর এই হাটে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করে, যেমন আপনাদের ইলেকট্রিসিটি বলেন, পানির ব্যবস্থা, খাবার, তারা পাইকার যারা দূর থেকে আসছে তাদের জন্য নিরাপত্তা মানে শোবার ঘর দিয়েছি। বেচা কেনা কেমন এবং কালকে হাট চালাবেন? আজকের গতকালকে আজকে মোটামুটি ভালো আশাবাদী আমরা আশাবাদী। ইনশাআল্লাহ আগামীকাল আমরা আপনার ঈদুল আজহা নামাজের পর পর্যন্ত আমরা এই হাট চালাবো। আমরা আসলে যেমনটি দেখছিলাম যে এই হাটের যে কর্তৃপক্ষ তারাও আমাদেরকে জানালো যে যেহেতু বেচা কেনা এখন বেশ ভালো শুরু হয়েছে, তো এজন্য তারা আগামীকাল এই ঈদুল আজহার যে নামাজ সেই নামাজের পর পর্যন্ত তারা কিন্তু হাট চালু রাখবে। তো এর মধ্যে আসলে যে কোনো ক্রেতা যে কোনো সময় এসে আসলে তাদের পছন্দের যে পশুটি যেটা আসলে কোরবানি করতে চায় সেটা কিন্তু এই হাট থেকে সংগ্রহ করতে পারে। আমরা একজন ক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আপনারা যে হাটগুলো ঘুরছেন এখন পর্যন্ত কি অবস্থা, দাম কেমন? দাম মোটামুটি, বেশি না, মোটামুটি। যে আমরা আসলে যেটা দেখেছি যে এই শেষ দিনে এসে কিন্তু যে পশুর দাম কিন্তু অনেকটাই কমে গেছে। তো আমরা বরিশাল থেকে, এই ছিল আমার কাছে সর্বশেষ কোরবানির হাটের অবস্থা। আমরা এখন চলে যাবো বগুড়ায়, সেখানে আছে আমাদের সহকর্মী সঞ্জু রয়।
রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। আজ কিন্তু বগুড়ার প্রতিটি হাটই জমজমাট হয়েছে ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে। সাধারণ মুসল্লিরা কিন্তু সৃষ্টিকর্তার সন্তুষ্টিতে কুরবানি দেওয়ার উদ্দেশ্যে হাটগুলোতে ভিড় জমাচ্ছে তাদের পছন্দের পশুটিকে আজকে নিজেদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আজ আমি দাঁড়িয়ে আছি বগুড়া শহরের ঐতিহ্যবাহী কালীতলা হাটে। এই হাটে কিন্তু এসে দেখেছি ছোট বড় মাঝারি সব ধরনের গরু এবং ছাগলের বেশ ভালো আমদানি হয়েছে এবং গরুগুলোর নাম বেশ আকর্ষণীয়। কোন গরুর নাম বাহাদুর, কোনটা সম্রাট, কোনটা টাইগার, কোন গরুর নাম ভুলত, আবার কোন গরু রয়েছে শান্ত এবং দাম রয়েছে 50,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 9 লাখ টাকা পর্যন্ত কিন্তু গরু রয়েছে এই হাটে। আমরা একটু কথা বলবো এই হাটের ইজারাদার সামিউল হকের সাথে। হাটের পরিবেশ কেমন, এখন পর্যন্ত বেচা বিক্রি শুরু হয়েছে কিনা? ধন্যবাদ। আপনারা সবাই জানেন এটা একটি ঐতিহ্যবাহী হাট, আর আজকে অনেক গরু এখানে আমদানি হয়েছে। ছোট থেকে শুরু করে অনেক বড় বড় গরু আছে। আমরা যথেষ্ট নিরাপত্তা কর্মী রেখেছি এখানে, আর আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের ডাক্তাররা এখানে আছে আমাদেরকে সহযোগিতা করার জন্য। পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং আমরা যেহেতু শহরের প্রাণকেন্দ্রের হাট, এই হাটে সাধারণত রাত্রেবেলা বেশি ক্রয় বিক্রয় হয়। এই জন্য আমরা পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করেছি এবং নিরাপত্তাটা আমরা নিশ্চিত করেছি যেন ক্রেতা বিক্রেতা উভয় স্বাচ্ছন্দ্যে ক্রয় বিক্রয় করতে পারে। জনাব সামিউল, আপনাকে ধন্যবাদ। অরিন, বগুড়াতে কিন্তু আপনি জানেন যে এবার কুরবানিযোগ্য পশু রয়েছে প্রায় 7,34,000। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে কুরবানি দেওয়ার পরেও এই জেলায় উদ্বৃত্ত থাকবে প্রায় 30,000 পশু। এবার শুরু থেকে আমরা দেখেছি প্রতিটি হাটে যেরকম জাল নোট শনাক্তকরণ বুথ রাখা হয়েছে, সেই রকম রাখা হয়েছে প্রাণীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রাণী সম্পদ অধিদপ্তরের বিশেষ টিম। আমরা একটু সরাসরি কথা বলবো জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর আনিসুর রহমানের সাথে যে তারা হাটের কি পরিবেশ লক্ষ্য করছেন। ধন্যবাদ। আসলে আমরা বরাবরের মতো জেলা প্রাণী সম্পদ বিভাগ বগুড়ার প্রত্যেকটা উপজেলার হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রম চালু করে রেখেছে, এবারও করছে। সেই ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রম তদারকি করার জন্যই জেলা প্রাণী সম্পদ অফিসার হিসাবে বগুড়া সদরের ঐতিহ্যবাহী কালীতলা হাটে আমি এসেছি। আমি এখানে এসে যা দেখলাম, আমাদের গরুর অপুত্রতা নেই, প্রচুর গরু রয়েছে এবং ক্রেতারা খুশি এবং বিক্রেতা তারাও দেখছি, তাদের সাথে কথা বলেছি আমি, তারা বলছে যে তারা বেনিফিটেড হয়েছে এবং ক্রেতারাও কিন্তু অখুশি না। এবং আমরা প্রাণী সম্পদ বিভাগ মানুষকে ভেটেরিনারি সেবা, স্বাস্থ্য সেবা, প্রেগন্যান্সি টেস্ট করতে পেরে আমরা এদেরকে ধন্য মনে করছি। জনাব আনিস, আপনাকে ধন্যবাদ। অরিন, এই অবস্থা আসলে বগুড়ার আজকে সকলেরই কিন্তু প্রত্যাশা আছে তারা তাদের পছন্দের গরুটি কিন্তু কিনে তারা কিন্তু নিয়ে যাবেন বাড়িতে এবং কালকে সৃষ্টিকর্তার সন্তুষ্টিতে কুরবানি দিবেন। অরিন, বগুড়া থেকে কুরবানির হাটগুলো নিয়ে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। কুরবানির হাটের আরো খবর জানবো আমরা সরাসরি চলে যাচ্ছি বাগেরহাটে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী সোহাগ। বাগেরহাটে কোরবানির পশু কেনাবেচা কিন্তু জমে উঠেছে। আমরা বিভিন্ন হাট ঘুরে দেখেছি, হাটে কিন্তু ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এই মুহূর্তে আমরা রয়েছি বাগেরহাটের কচুয়া উপজেলার গোলমাঠ রসিকলাল মাধ্যমিক বিদ্যালয় যে মাঠ রয়েছে, সেই মাঠে গরুর হাটে। এখানে কিন্তু সকাল থেকে ক্রেতা বিক্রেতাদের প্রচুর ভিড় ছিল এবং এখনো প্রচন্ড ভিড় লক্ষ্য করছি আমরা। এখানে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় 5 শতাধিক কিন্তু গবাদি পশু বিক্রি হয়েছে। এখানে যারা হাট কর্তৃপক্ষ তারা আমাদেরকে জানিয়েছে এই হাটে কিন্তু এখনো প্রায় 2000-এর মতো পশু রয়েছে। এই পশু কিন্তু বিক্রির জন্য অপেক্ষা করছেন বিক্রেতারা এবং ক্রেতারাও কিন্তু ঘুরে ঘুরে দেখছেন, তারা দরাদামি করছেন এবং আজকে কিন্তু শেষ মুহূর্ত, অর্থাৎ কয়েক ঘন্টা পরেই কিন্তু ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ। আজকেই কিন্তু ক্রেতাদের কিনতে হবে গরু, এই কারণে কিন্তু তারা আসলে হাটে ভিড় করছেন। তবে ক্রেতা বিক্রেতাদের সব সময় যে অভিযোগ থাকে পাল্টাপাল্টি খাবারের দাম বেশি এবং ক্রেতাদের কাছে গরুর দাম বেশি মনে হয়, সেই বিষয়টি কিন্তু এখানে লক্ষ্য করেছি। আপনারা আরেকটা বিষয় জানাতে চাই, বাগেরহাট প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাগেরহাটে কিন্তু এবার 23টি স্থায়ী অস্থায়ী হাট বসেছে। প্রতিটি হাটেই কোরবানির পশু ক্রয় বিক্রয় ছিল উল্লেখযোগ্য হারে। বাগেরহাটে এবার 1 লক্ষের বেশি পশু ক্রয় বিক্রয় হবে বলে আশা প্রাণী সম্পদ অধিদপ্তরের। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমাদের 3জনকেই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।
কোরবানির পশু চামড়া সংগ্রহ করতে পুরোপুরি প্রস্তুত সাভারের চামড়া শিল্পনগরী। ট্যানারিগুলোতে কেমিক্যাল আর লবণ মজুদ রাখা সহ প্রস্তুত রাখা হয়েছে অতিরিক্ত শ্রমিক। এবার প্রায় 1,10,00,000 পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ট্যানারিগুলোর। সহকর্মী শাহিনুর রহমানের তথ্যচিত্রে দিবাশ্রী বড়ুয়ার ডেস্ক রিপোর্ট। কোরবানি ঈদ এলে শতভাগ কর্মব্যস্ত থাকে সাভারের ট্যানারিগুলো। চামড়া সংগ্রহের তৎপরতা বেড়ে যায় কয়েক গুণ। তাই চামড়া শিল্প নগরীকে ঘিরে আগে থেকেই প্রস্তুতি নিতে থাকে বিসিক ট্যানারি মালিক সহ সংশ্লিষ্টরা। ঈদকে সামনে রেখে এরই মধ্যে পুরোপুরি প্রস্তুত সাভারের চামড়া শিল্প নগরী। ট্যানারিগুলোতে মজুদ রয়েছে লবণ সহ নানা কেমিক্যাল, সাথে প্রস্তুত রাখা হয়েছে অতিরিক্ত শ্রমিক। কাজ প্রস্তুতি চলছে, ওইটা আছে কেমিক্যাল রান্না ওইটা চলতে আছে। আমাদের কাঁচাতে আমরা কেনার কিছু প্রস্তুতি আছে, সরকার যে রেট নির্ধারণ করে দিতে সেই নির্ধারিত রেটে আমরা কিনবো। শ্রমিক আমরা নিয়োগ করে ফেলেছি, আমাদের সব কিছু। আর মাঠে আমরা যারা থাকবো তাদেরকে কে কোথায় থাকবে ওটা আমাদের কোম্পানি আমাদের নিয়োগ দিয়ে দিয়েছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, যানজট এড়ানো সহ বিসিকের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা উদ্যোগ। সারা বাংলাদেশে আমরা টিভিসি তৈরি করেছি। ঈদের 3 দিন আগ থেকে সেটি প্রচারণা শুরু হবে এবং আমরা যত ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া বিজ্ঞপ্তি আমরা প্রচার করছি। আমরা সারা বাংলাদেশে প্রায় 10 লক্ষ লিফলেট, অলরেডি লিফলেট কিন্তু আমরা জেলা পর্যায়ে আমরা দিয়েছি। সেই লিফলেটগুলো বিতরণ জেলা প্রশাসক আমাদের ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে বিতরণের কার্যক্রম শুরু হয়েছে, জনগণকে সচেতন করা। এদিকে এবার বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরেছে 1,10,00,000 পিস। দেশের সম্পদ বিবেচনা করে চামড়া কেনার পরপরই তা লবণ দিয়ে সংরক্ষণ করার আহ্বান জানায় সংগঠনটি। আমাদের এই বছর কোরবানিতে গরু, ছাগল, মহিষ, ভেড়া মিলিয়ে 1 কোটি থেকে 1,10,00,000 পিস চামড়া আমরা সংগ্রহ করব। সেক্ষেত্রে ট্যানারিগুলো মোটামুটি প্রস্তুত। যারা চামড়া সংরক্ষণ করবেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আপনারা যথাসময় যতভাবে চামড়া সংরক্ষণ করবেন তাহলে চামড়ার ন্যায্য মূল্য পাবেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। চলছে ঈদুল আজহার ছুটি। টানা 5 দিনের ছুটিতে বন্ধ রয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এই ছুটির মধ্যে নগদ টাকার জন্য গ্রাহকদের ভরসা এটিএম বুথ। কিন্তু রোববার ঠিক ঈদের আগের দিনে সারা দেশের এটিএম বুথে দেখা দেয় টাকা সংকট। নগদ টাকার জন্য রাজধানীর বিভিন্ন এটিএম বুথে ঘুরে টাকা না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান গ্রাহকরা। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। ডিজিটাল লেনদেন মানুষের জীবনকে সহজ করলেও সম্প্রতি কিছু ক্ষেত্রে সেবা নিতে মানুষকে বেগ পেতে হচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে লম্বা ছুটির মধ্যে দেশের প্রথম সারির ব্যাংকগুলোর এটিএম বুথ সহ প্রায় সব ব্যাংকের বুথ থেকে টাকা তুলতে পারছেন না গ্রাহকরা। আমার জরুরি টাকার দরকার, এখন আমি কার্ড পাঞ্চ করেছি বলে যে আমাদের এখানে ক্যাশ না থাকার কারণে আমরা দুঃখিত। সমস্যায় পড়ছি যে এতে আমাদেরকে আমরা এখন কোথায় পাবো এই টাকাটা, তাই না? এখন বিভিন্ন বুথে আমরা ছুটতেছি যে কোথায় গেলে এই টাকাটা পাবো। এটা নিয়ে দুটাতে দেখলাম, একটাতে বললো যে ইন্টারনেট নাই, সংযোগ নাই, আর এটাতে কোনো টাকা ট্রানজ্যাকশন করা যাচ্ছে না। আমি একাধিকবার চেষ্টা করলাম, কোনোভাবেই কোনো টাকা আমি ক্যাশ আউট করতে পারছি না। কালকে ঈদ, আমাদের যদি এখন এরকম প্রবলেম হয়, আর অ্যাকচুয়ালি আমরা তো এখনও ডিজিটাল হওয়ার পরেও যদি আমাদের এরকম প্রবলেম হয়, তাহলে তো আসলে আমাদের নাগরিক সেবা যেটা সেটা তো আমরা পুরোপুরি পাচ্ছি না। এই সংকটের ফলে ডিজিটাল লেনদেনে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমি এই পর্যন্ত 4টা বুথ ঘুরে আসছি, এই বুথে আসলাম, এই বুথে একই অবস্থা, সব বুথেই বলতেছে টাকা নেই। 3টা বুথে কার্ড পাঞ্চ করছি বাট কোনো ব্যালেন্স পাইনি, পরে লাস্টে 4বার যে আমি ব্যালেন্স পাইছি। এটাতে ক্যাশ নাই, গতকালকে থেকে ক্যাশ নাই। না টাকা আছে, মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আর কি, নেটওয়ার্ক নাই। সরকারি ছুটির দিনগুলোতে আর্থিক লেনদেনের উপায় হিসেবে যখন সাধারণ মানুষ অনেকটাই এটিএম বুথ নির্ভর, সেখানে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা সত্ত্বেও বুথগুলোতে পর্যাপ্ত অর্থের যোগান না থাকায় এসব ব্যাংকের গ্রাহক সেবার মান নিয়ে প্রশ্ন উঠতেই পারে, এমনটি বলছেন সাধারণ গ্রাহকরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা পালন করছে দেশের বিভিন্ন জেলার মানুষ। ঈদ ঘিরে এসব স্থানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে দিবাশ্রী বড়ুয়ার ডেস্ক রিপোর্ট। সৌদি আরবের সাথে মিল রেখে ভোলার 5 উপজেলার 10টি গ্রামের প্রায় 5,000 মানুষ পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে। সকাল 8:15টায় জেলার বোরহানউদ্দিন উপজেলার মুলাইপত্তন গ্রামের মজনু মিয়ার বাড়িতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
17 বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন হচ্ছে মৌলভীবাজারে। সকাল 7টায় মৌলভীবাজার সার্কিট হাউস এলাকায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এদিকে পটুয়াখালীর অর্ধলক্ষ মানুষ ঈদুল আজহা পালন করছে। প্রতি বছরের ন্যায় পটুয়াখালীর বদরপুর দরগা শরীফ জামে মসজিদে সকাল 8:30টায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী, বোয়ালখালী, আনোয়ারা সহ 7টি গ্রামে ঈদ উদযাপন হচ্ছে। সকালে ঈদুল আজহার নামাজ আদায় করেন সাতকানিয়া উপজেলার মির্জারখিল দরবার শরীফের অনুসারীরা। নামাজ শেষে মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসলমানরা। এদিকে মাদারীপুরে ঈদুল আজহা উদযাপন করেন 25 গ্রামের 30,000 মানুষ। জেলার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের তাল্লক গ্রামের 16 নং চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। লক্ষ্মীপুরে 11টি গ্রামে আজ ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, হোটাটিয়া, সরসই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুর সহ 11টি গ্রামের সহস্রাধিক মুসল্লি সকালে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের মিঝিকান্দি জামে মসজিদে ও শিলই ইউনিয়নের উত্তরকান্দি মাঝিবাড়ি ঈদগাহ মাঠে সকাল 9টার দিকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। পরনির্ভরশীলতার কারণে আওয়ামী লীগ সরকার মিয়ানমার ইস্যুতে নীরব রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ইস্যুতে সরকারের পদত্যাগের দাবিও জানিয়েছেন তিনি। বলেছেন, দলকে শক্তিশালী করতেই বিএনপির নেতৃত্বে পরিবর্তন। সেন্ট মার্টিনের নিরাপত্তা নিশ্চিতে সেনা ও নৌবাহিনী মোতায়েনের দাবিও জানিয়েছে দলটি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভারতের সীমান্ত হত্যা ও মিয়ানমার সীমান্তের নিরাপত্তা হুমকি নিয়ে নীরব থাকায় সরকারের সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সরকার পরনির্ভরশীল সরকার, তাবেদার সরকার বলেই আজকে আমাদের দেশের উপর যে আগ্রাসী চাহনি, যে একেবারে এটাকে বলা হয় উলম্ব অভিযান, ভার্টিক্যাল ইন্ট্রুশন, এই ভার্টিক্যাল ইন্ট্রুশনের পর্যায়ে চলে এসছে। সেখানে ব্যাপক সেনাবাহিনী মোতায়েন এবং নৌবাহিনী সার্বক্ষণিক সেখানে প্রস্তুত থাকবে। এটাই তো আমাদের সার্বভৌমত্বকে রক্ষার একটা প্রধান দায়িত্ব। সেই দায়িত্ব সরকার পালন করছেন না। এদিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে দলের নেতৃত্বের পরিবর্তনে নানা আলোচনা সমালোচনা নিয়ে প্রশ্নের জবাব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের এই পদগুলো শূন্য ছিল, আমাদের অনেকে মারা গেছেন, কেউ নিশ্চয় হয়েছে, দেশ ছেড়ে চলে গেছেন, হয়তো এই জায়গাগুলোকে পূরণ করা হয়েছে এবং তাদেরকে না হয়েছে। দে আর অল ইয়াং পিপল। তো আমরা অত্যন্ত আশাবাদী যে এই পরিবর্তনের পর আমাদের দল আরও বেশি শক্তিশালী হবে। বিএনপির ছিদ্র খুঁজে বেড়ান, আওয়ামী লীগের ছিদ্র খুলতে আপনারা সাহস পান না, ওটা খোঁজেন। যারা দেশকে ধ্বংস করলো, আপনার স্বাধীনতাকে ধ্বংস করলো, তাদের ছিদ্রগুলো খোঁজেন, তাদের ছিদ্রগুলোকে বলেন বড় করে। আপনারা অনেকগুলো চ্যানেল হয়েছেন, কিন্তু আপনাদের একমাত্র কাজ হচ্ছে যে আপনাদের মালিকের ইচ্ছা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। এবং ওই জন্য এই প্রশ্নগুলো আপনারা করতেছেন। বিএনপিকে আপনার বিএনপি সাংগঠনিক পরিবর্তন করবেই, তার প্রয়োজন হলে সে করবে না। এটা কোনো ন্যাশনাল ইস্যু না। তো মিয়ানমার ইস্যুতে সরকারের নীরবতার সমালোচনা করে পদত্যাগের দাবি জানান বিএনপি মহাসচিব। এই সরকার যেহেতু দুর্বল একটা সরকার, তার কোনো ম্যান্ডেট নেই মানুষের, এবং অ্যাট দি সেম টাইম এটা একটা নতজানু সরকার। এই বিদেশের উপর নির্ভর করেই সে টিকে আছে, যে কারণে সে একটা কথা বলতে পর্যন্ত সাহস পায় না। মিয়ানমার থেকে গুলি হচ্ছে, আবার মারাও গেছে লোক, অথচ দেখা যাচ্ছে সে কোনো কথা বলে না। তো এটাকে আমরা তীব্রভাবে কন্ডেম করি। আমরা মনে করি অবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিত এই ইস্যুতে। আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে গিয়ে দুর্নীতির যে বিস্তার ঘটিয়েছে তা এখন সরকারেরও নিয়ন্ত্রণের বাইরে বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে, সরকারি কর্মকর্তাকে বার করে তাদেরকে চুরির সুযোগ দিচ্ছে, সেই সুযোগ দিয়ে আজকে এই ঘটনাগুলো ঘটেছে, এখন তাদের নিয়ন্ত্রণের বাইরে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ কারোর সঙ্গে কখনো নতজানু আচরণ করেনি জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি করা হচ্ছে। সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সামাজিক মাধ্যমে বিএনপি ও জামায়াতে ইসলাম সেন্ট মার্টিন নিয়ে গুজব ছড়াচ্ছে বলেও দাবি করেন কাদের। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট।
সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন। আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মিয়ানমার ইস্যু নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের, বলেন সেন্ট মার্টিনের আশেপাশে পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন। মিয়ানমার সীমান্ত সরকারের কঠোর নজরদারিতে আছে বলেও জানান তিনি। আমরা খুব উদ্বিগ্ন মানে আমরা সতর্ক মনোযোগে আছি এবং আমাদের দায়িত্বপ্রাপ্তরা 24 ঘন্টায় তারা সতর্ক রয়েছে এবং নজরদারিও তাদের আছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত, এই সংঘাতকে নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করতে পারি যে তোমাদের সংঘাতের কারণে আমাদেরকে প্রভোকেশন দেওয়া হবে কেন, সে আলোচনাটা তাদের সাথে আমাদের হতেই পারে, আর আলোচনার দরজাও খোলা আছে। কোন উস্কানিতে পা দিবে না সরকার জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, না জেনে অর্বাচীনদের মতো কথা বলা বিএনপির অভ্যাস। তখনও বিএনপি বেহুদা কিছু মন্তব্য করেছে। বিএনপি পারে শুধু না জেনে না বুঝে অহেতু হাস্যকর অর্বাচীনের মতো মন্তব্য করতে, এখনো সে একই কাজ তারা করছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। সেনাবাহিনী সহ আমাদের দায়িত্বপ্রাপ্তরা সতর্ক অবস্থানে আছে। লন্ডন থেকে রিমোট কন্ট্রোলে বিএনপি নেতাদের দলের বিভিন্ন পদ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে সেন্ট মার্টিন দ্বীপ পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। রোববার সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিককালে মিয়ানমারের আরাকান রাজ্যে সীমান্তবর্তী মোংডো অঞ্চলে মিয়ানমার সেনাবাহিনী এবং সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের ঘটনা পরিলক্ষিত হচ্ছে। এ অবস্থায় বাংলাদেশের টেকনাফ ও সেন্ট মার্টিন সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে আসেন বিজিবি মহাপরিচালক। এ সময় বিজিবি সদস্যদেরকে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার জন্য অপারেশনাল প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন মেজর জেনারেল আশরাফুজ্জামান। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, মিয়ানমারের কয়েকটি জাহাজ তাদের সীমানার মধ্যে আছে, সেক্ষেত্রে বাংলাদেশের কিছু বলার নেই। তবে দেশের নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে, হুমকি মনে হলে জবাব দেওয়া হবে। রোববার কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদ উপলক্ষে মতবিনিময়কালে হানিফ এ কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে বলার মতো কিছু না পেয়ে অসঙ্গতিমূলক কথাবার্তা বলছে। যারা সরকারের বিরুদ্ধে নেতিবাচক কথাবার্তা বলে তাদেরকে নিজেদের চেহারা আয়নায় দেখতে বললেন হানিফ। মির্জা ফখরুলের সামনে তো আসলে সরকারের বিরুদ্ধে বলার তেমন কিছু নেই, যার ফলে বেশিরভাগ সময় অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে। একটি দেশের স্বাধীন সার্বভৌম দেশ, সেই দেশের কোনো জাহাজ তার সীমানার মধ্যে থাকে, সেক্ষেত্রে ওনার বলার কী আছে। তবে হ্যাঁ, আমাদের দেশের নিরাপত্তার জন্য আমাদের সশস্ত্র বাহিনী তারা প্রস্তুত আছে। যদি কখনো হুমকি মনে হয়, সেটা সমুচিত জবাব দেওয়ার জন্য আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে। আমি মনে করি যে দেশের সেনাবাহিনীর প্রতি, সশস্ত্র বাহিনীর প্রতি সকলের আস্থা রাখা উচিত। আমরা এখনও এমন কোনো সমস্যায় পড়েনি যে ক্ষেত্রে আমাদের সেনাবাহিনী তার সাহস বা তার ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে পৈতৃক সূত্রে নিয়োগ পাওয়া অস্থায়ী পিয়ন মোহাম্মদ উল্লাহ এখন আঙুল ফুলে কলা গাছ। দালালি আর জবরদখল করে বনে গেছেন কোটিপতি, গড়েছেন কোটি কোটি টাকার অঢেল সম্পদ। তার দস্যুবৃত্তির বিচার চেয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল। সহকর্মী শরীফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আপন অপু। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অস্থায়ী অফিস সহায়ক মোহাম্মদুল্লাহ, বেতন পান 10,161 টাকা। তার বাবা ইউসুফ মোল্লাও ছিলেন এই কলেজেরই পিয়ন, সেই সুবাদেই চাকরি পান মোহাম্মদুল্লাহ। সেই মোহাম্মদুল্লাহ যখন এমন আলিশান বাড়ি বানাচ্ছেন, তখন সবারই চোখ ছানা বড়া।
কিভাবে সম্ভব এমন সম্পদের মালিক বনে যাওয়া? তারই অনুসন্ধানে নেমে বেরিয়ে আসে পেছনের রহস্য। জানা যায় নড়াইল শহরের ভাওয়াখালীতে 4 শতক জমির উপর এই 3 তলা আলিশান বাড়ি ছাড়াও নামে বেনামে অডেল সম্পত্তির মালিক পিয়ন মোহাম্মদুল্লাহ। হাল রেকর্ডে তার নামে রয়েছে কুড়িগ্রাম মৌজার জাতীয় মহাসড়ক ও রূপগঞ্জ বাজারের সরকারি খাস খতিয়ানের জমি সহ ব্যক্তি নামীয় প্রায় 2 একর জমি। এছাড়া অভিযোগ রয়েছে জবরদখল করেছেন 15টি দাগে 3 একরের বেশি সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমি। তার জবরদখলের কবলে পড়া একজন ধোপাখোলা এলাকার নাসিমা বেগম। তার অভিযোগ মোহাম্মদুল্লাহ তার বাড়ি দখল করে ভেঙে গুড়িয়ে দিয়েছে। এভাবে দস্যুবৃত্তি করে অন্যের অসংখ্য জমি দখল করার অভিযোগ তার বিরুদ্ধে। দেখতে তো পারতেছেন যে বাড়িঘরের কি অবস্থা করে দিল। তা নভেম্বর 7 তারিখ থেকে সে বাড়িঘর ভাঙা শুরু করলো। তাই শুনে আমার শাশুড়ি ঢাকা থেকে শ্বশুরকে অসুস্থ অবস্থায় ফেলাইয়ে এখানে চলে আসে। এখানে এসে থাকা শুরু করে। তার গায়ের উপর দিয়ে সে দিনের বেলায় রাত্রির অন্ধকারে বেকু দিয়ে বাড়িঘরে ভাঙে তছনছ করে দিছে। তবে এসব অভিযোগ অস্বীকার করলেও জানিয়েছেন চাকরির পাশাপাশি জমি কেনার ব্যবসা করে গড়েছেন এসব সম্পদ। আমার কাগজ আছে, আমি তো অবৈধ কোনো কিছু না। আমার যদি কেউ বলতে পারে যে ভাই তুমি অবৈধ কোনো কিছু, আমি একটা অবৈধ যদি কোনো জিনিস দেখাতে পারে যে বিচার হয় আমি মেনে নেব। কলেজের যাওয়ার আগে আমি কলেজ টাইমের আগে আমি অনেক জায়গাতে দৌড়ে মনে করেন যে একটু জমি একজনের কাছে গেলাম, একজনের তো বিক্রি করে দিলাম। অনেক মানুষ কয় ভাই আমি জমি বিক্রি করবো, আমার একটু বিক্রি করে দাও। আমি কিন্তু একটু বিক্রি করে দিচ্ছি, অনেকের জমি বহুত জমি বিক্রি করে দিচ্ছি। পিয়ন থেকে কোটিপতি মোহাম্মদুল্লাহর জবরদখল ও দুর্নীতির বিচার চেয়েছেন সচেতন মহল। একজন পিয়ন নাম মাত্র, তার ভোয়াখালীতে আমরা দেখেছি যে আলিশান বাড়ি উঠেছে। এই রকমের বিষয়টি নিয়ে যারা দুর্নীতি দমন কমিশন রয়েছেন তারাও এটাকে তদন্ত করে দেখতে পারেন। তবে মোহাম্মদুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন মামলার তদন্ত চলার অজুহাতে এ বিষয়ে কথা বলতে রাজি হননি সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার দেবাশিস অধিকারী। নিউজ ডেস্ক, দেশ টিভি। পাহাড়ি ঢলে সুনামগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়েছেন কয়েক লাখ মানুষ। এতে ঈদ আনন্দ নেই দুর্গতদের মধ্যে। উজানের ঢলে সুনামগঞ্জে দোয়ারাবাজার উপজেলার সুরমা, চেলা, চলতি সহ বেশ কয়েকটি নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। প্লাবিত হয়েছে লক্ষ্মীপুর, নোয়াপাড়া, রসরায়, সুলতানপুর, হাসনবাহার সহ নিম্নাঞ্চলের 5টি গ্রাম। আর দুর্গাপুর শক্তিয়ারখলা সড়ক তলিয়ে জেলা সদরের সঙ্গে বিচ্ছিন্ন তাহিরপুর উপজেলার সড়ক যোগাযোগ। ছাতক, জগন্নাথপুর ও ধর্মপাশা উপজেলার গ্রামীণ সড়কগুলোতেও তলিয়ে গেছে ঢলের পানিতে। ভোগান্তিতে পড়েছেন নিম্নাঞ্চলের কয়েক লাখ মানুষ। তাদের মাঝে বিরাজ করছে বন্যা আতঙ্ক। শনিবার সকাল 8টা থেকে রাস্তা ভাঙার পরে আমরা হাঁস, মুরগ, গরু, বাছুর, ছাগল সব পানি বাসায় লিয়া গেছে। খাফড় চুফর, ডেক, বাসন আমরা সব কিছু চলিয়া গেছে। ওখানে আমরা ঈদ করার কোনো সুযোগ সুবিধা নাই। পাহাড়িয়া ঢলে ভাঙার পরে আমরা এই জায়গার অবস্থা বেশি খারাপ। মানুষের এখানে খাওয়া দাওয়ার কিছু নাই। হাসিমারা নদীর পারে বড় একটা ভাঙ্গনের সৃষ্টি হয়। ভাঙ্গন হওয়ার পরে এখানে 15-20টা বাড়িঘর ভেঙে চুরমার করে নিয়ে যায়। নদীর ভাঙ্গে আমরা পানি সব ভাঙচুর করে ঘর বাড়িটা বেড়াদোড়া ভাঙ্গা এগুলো লয়ে গেছে। ওনা আমরা কি করে চলবো, কি করে আমরা থাকবো, থাকার জায়গা নাই। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।